চর্চা কথায় কথায় অনুষ্ঠানে স্বাগত। আমাদের সঙ্গে আছেন চর্চার সম্পাদক সোহরাব হাসান। আমরা কথা বলবো অন্তর্বর্তী সরকার এবং সর্বশেষ নির্বাচন পরিস্থিতি নিয়ে। সোহরাব হাসান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। তো বিষয়টা যে আমরা বলছিলাম যে অন্তর্বর্তী সরকার নিয়ে কথা বলতে চাই। অন্তর্বর্তী সরকারের আর আজকে 4 তারিখ, তাহলে আর 7-8 দিন সময় আছে। কর্মদিবস যদি হিসাব করি তাহলে সেই হিসাবে 4 কর্মদিবস সরকারের হাতে আছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে উপদেষ্টা পাড়ায় একটা বাড়ি ছাড়ার ধুম বা তাদের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার, সব মিলিয়ে বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, এটা তো আপনি ঠিকই বলেছেন যে কর্মদিবস হচ্ছে 4 দিন। 4 দিন হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার, আজকে বন্ধ। বৃহস্পতিবার, এরপর শুক্র শনি বন্ধ, রবি সোম মঙ্গল। মঙ্গল, বুধ বৃহস্পতি বুধবার নির্বাচন দিন উপলক্ষে সরকার বন্ধ। ছুটি দিয়েছে। বুধবার সরকার ছুটি দিয়েছে, বৃহস্পতিবার বন্ধ। তো সুতরাং এই 4 কর্মদিবস যদি আমরা হিসেব করি, সরকার হাতে খুবই কম সময়। এর মধ্যে সরকার কি করতে চায়? আমাদের অর্থনীতি, রাজনীতি, সমাজ, এসব যে অনেকগুলো সমাজের বকেয়া কাজ আছে সরকারের, গণমাধ্যম, শিক্ষাঙ্গন, কোনোটাই কিন্তু 4 দিনে করা সম্ভব না। 1.5 বছর তো পাইলই, আবার 4 দিনে কি করবে? এই প্রশ্নটাই এসেছে আজকে। 4 দিনের 4 দিন হাতে থাকতে সরকারের মধ্যে একটা তাড়াহুড়ো আছে যে কি করবে কি করবে না, এটা মানে ভেবে পাচ্ছে না। আর আপনি যেটা বললেন যে সরকারের এটি অনেক আলোচনা যে নির্বাচন হওয়ার পরেও সরকার থাকবে কি থাকবে না। তা আমার মনে হচ্ছে যে পাসপোর্ট এবং বাড়ি ছাড়ার বিষয়টি ওইটা মাথায় রেখেই, এবং এই সরকারে যারা আছেন তারা তো তারা কেউ রাজনীতিক না, সেই অর্থে কেউ রাজনীতিক না। তারা বিভিন্ন পেশা থেকে এসেছেন, আবার সেই পেশায় ফিরে যাওয়ারই হয়তো প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই তারা বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছেন এবং পাসপোর্ট বদল করার কথা বলেছেন। কারণ এখন যে পাসপোর্ট তারা ব্যবহার করেন, সেই পাসপোর্ট একমাত্র মানে সরকারি কাজে যুক্ত সরকারি থাকলে। কাজে যারা থাকেন তারাই ব্যবহার করতে পারবেন। সরকারি কাজে যখন থাকবেন না, তখন তার এটি ব্যবহারের সুযোগ থাকবে না বা ব্যবহার করা উচিত নয়। তা সেক্ষেত্রে আমি মনে করি যে সরকারের এই যে যারা ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছেন পাসপোর্ট বদলের এবং বাড়ি ছাড়ার, এটি মানুষ খুব ভালোভাবেই নেবে। কারণ অতীতে আমরা দেখেছি মন্ত্রীরা মন্ত্রিত্ব চলে যাওয়ার পরও বাড়ি বাড়িতে ছাড়তে চান না। এমনকি এই এই সরকারের সময় যে উপদেষ্টারা পদত্যাগ করেছেন বা পদত্যাগে করতে বাধ্য হয়েছেন, তাদেরও কেউ কেউ বাড়ি ছাড়েন না বলে অভিযোগ আছে। তা সেক্ষেত্রে এটা ভালো। কিন্তু এখন যে প্রশ্নটা আসছে যে 4 দিনে সরকার কি করবে? 4 দিনে কি করবে? মানে কিছু 4 তাদের দিনে বড় কিছু করার আছে? বড় কিছু একটাই বড় করার আছে, সেটা হচ্ছে নির্বাচনটি সুষ্ঠুভাবে করা। নির্বাচনে একটা অভয় পরিবেশ তৈরি করা, আইন শৃঙ্খলা ঠিক করা, এবং প্রতিযোগী রাজনৈতিক দলের মধ্যে যে বাহাজ চলছে, যে বাদানুবাদ চলছে, এটাকেও যতটা সম্ভব সহনশীলতার মধ্যে রাখা। কারণ এক ধরনের মাঠ কিন্তু উত্তপ্ত। হ্যাঁ, তবে আপনি যে নির্বাচনের বিষয়ে আসছিলেন, আমরা ওই যে নির্বাচনের মাঠ উত্তপ্ত, বিভিন্ন ইস্যুতে দুই মূল প্রতিপক্ষের মধ্যে একটা বাহাস আমরা নিয়মিত দেখতে পাচ্ছি। বিশেষত পুরানো ফ্যাসিবাদ এবং নারী ইস্যু নিয়ে পরস্পরের বিরুদ্ধে কিন্তু নানা ধরনের কথা বলছে। এই বিষয়গুলো মানে আচ্ছা, এই বিষয়ে আসছি। তার আগে এই যে সরকারের 4 দিন আছে, এবং যেটি বললেন যে সরকার তো 1.5 বছর সময় পেয়েছে, মানুষের মধ্যে এই প্রশ্নটা আসবে, 1.5 বছরে সরকার কি করলো? অর্থনীতি ক্ষেত্রে তার সাফল্য কতটা, সংস্কারের ক্ষেত্রে সাফল্য কতটা, শিক্ষাঙ্গনের সাফল্য কতটা, স্বাস্থ্যসেবায় কতটা সাফল্য, এবং রাষ্ট্রীয় কাঠামোয় সরকার একটা কি বলে মানুষের মধ্যে অভয় পরিবেশটা আনতে পেরেছে কিনা, মানুষ আস্থা রাখতে পারছে কিনা, সেখানে কিন্তু সরকারের প্রচণ্ড ঘাটতি। এই সরকার যখন ক্ষমতায় এসেছিল, এই সরকারের প্রতি মানুষের প্রচণ্ড
প্রত্যাশা ছিল। প্রত্যাশা ছিল, আস্থা ছিল যে সরকার একটা কিছু করতে পারবে। কারণ একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তো সর্বশ্রেণী পেশার মানুষের সমর্থন ছিল। অনেকেই বলেছেন, অনেক বিশ্লেষক বলেছেন যে এই সরকার যে জনসমর্থন পেয়েছেন অতীতে কোনো সরকার পাননি। একমাত্র এর সাথে তুলনা করা যায় স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারের সাথে। কারণ তখনও কিন্তু সবাই দ্ব্যর্থহীন সমর্থন ছিল। এই সরকারের প্রতি সমর্থন। যারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে ওই দলের কট্টর কর্মী সমর্থকের বাইরে ওই দলের যে সাধারণ কর্মীরাও কিন্তু এই পরিবর্তনকে নেতিবাচকভাবে নেয়নি, এবং সেটা আমরা তো বিভিন্ন জরিপেও দেখতে পাচ্ছি। এখন যে প্রশ্নটা আসছে, এই যে রাজনীতির মাঠ গরম হচ্ছে, একটা হচ্ছে এটা যুক্তির মানে যৌক্তিক আলোচনাটা যদি যৌক্তিক পর্যায়ে যায় এবং তারা যদি একে অপরকে এমন ভাষায় কথা না বলে পরে মুখ দেখাতে কি বন্ধ হবে বা বন্ধ হয়ে যাওয়ার মতো। বিএনপি এবং জামাত ইসলামের নেতারা যে ভাষায় কথা বলছেন একে অপরকে, কেউ জালিম বলছেন, কেউ ঠকবাজ বলছেন, কেউ দুর্নীতিবাজ বলছেন, কেউ দুর্নীতি কি বলে মুখে হাত দিয়ে সেই দুর্নীতির টাকা বের করে নেওয়ার কথা বলছেন। এর মধ্যে একটা কোথায় যেন শিষ্টাচারের অভাব মনে হচ্ছে এবং অস্থিরতাও। এটা কেন আসলো এটি? এবং একে অপরকে প্রতিটি কথারই কেউ কথাকে মাটিতে পড়তে দিচ্ছে না। মানে কোনো দলের এক নেতা কথা বললে ওটি সঙ্গে সঙ্গে জবাব দেওয়া হচ্ছে, এবং জবাব দেওয়ার তো তাদের ৩০০ প্রার্থী আছেন, আবার ৩০০ প্রার্থীর বাইরে যে নেতারা আছেন, সবাই এটা এক ধরনের নির্বাচনী যুদ্ধ না, বলবো যে একে অপরের মধ্যে একটা মল্লযুদ্ধের প্রস্তুতি চলছে। হ্যাঁ, তো আমাদের পরিবেশে তো এইখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু আসি আপনার কাছে, সেটা হচ্ছে যে ইশতেহার। একমাত্র এনসিপি এর মধ্যে প্রকাশ্যে তাদের ইশতেহার ঘোষণা করে দিয়েছে, বিভিন্ন কথা জানিয়েছে। জামাতে ইসলামী আগামীকাল বৃহস্পতিবার দেবে, এরপরে শুক্রবার দেবে হচ্ছে বিএনপি। তো আর ভোটের আছেই মাত্র ৬-৭ দিন, যে কোনো ৪ তারিখ। তাহলে ইশতেহার কেন? যে কোনো নির্বাচনের রাজনৈতিক দলের ইশতেহারটাই, রাজনৈতিক দল বা প্রার্থী তার ইশতেহারটাই হচ্ছে মূল ভিত্তি হওয়ার কথা। জনগণের কাছে তার কর্ম পরিকল্পনা নিয়ে যাবে যে আমরা এই করতে চাই ৫ বছরে। এবং অনেক উন্নত গণতান্ত্রিক দেশে ১০০ দিনের কর্মসূচি থাকে, ১ বছরের কর্মসূচি থাকে, কিন্তু আপনি বলছেন ১ সপ্তাহেরও কম সময় থাকতে ইশতেহার দেওয়াটা প্রায় অর্থহীন। কারণ মানুষ তো এখন দেখছে যে মানুষ এখন একটা উত্তেজনাকর অবস্থায় আছে। এখন এই ইশতেহার পড়ে সিদ্ধান্ত নেওয়ার মতো সময় নেই, বরং এই ইশতেহারটা অনেক আগে দেওয়া উচিত ছিল। তাতে রাজনৈতিক মহলে একাডেমিশিয়ানদের মধ্যে আলোচনা করতে পারতো, পর্যবেক্ষণ করতে পারতো, বিশ্লেষণ করতে পারতো কার ইশতেহার কার চেয়ে জনমুখী বেশি, অধিক জনবান্ধব, এবং কার কোথায় দুর্বলতা আছে। আপনি এনসিপি যে ইশতেহার দিয়েছে তার মধ্যে কিছু নতুন কথাও আছে। তারা ন্যায়পাড়ের কথা বলেছেন, তারা রিকনসিলিয়েশনের কথা বলেছে, যেটি তাদের এতদিনের যে বক্তৃতা বিবৃতির সঙ্গে কিন্তু অনেকটা পার্থক্য আছে। এবং হয়তো তারা ভবিষ্যতে একটা রিকনসিলিয়েশন চায়। রিকনসিলিয়েশন হয়তো তারা যাদের বিরুদ্ধে, তারা না, সমগ্র দেশবাসী যাদের বিরুদ্ধে লড়াই করেছে, যে স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে, সেই স্বৈরাচারী শক্তির বা সেই দল হিসাবে তো আর সবাই এর দায় নেবে না। যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সাধারণ নেতাকর্মী মানুষ তারা কেন ওই দলের সমর্থক থাকতে পারে? এবং আওয়ামী লীগ এমন একটি দল যার সাথে এই মাটির সম্পর্ক আছে, নিবিড় সম্পর্ক আছে। এই দলটি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। এই দলটি অতীতের সকল গণতান্ত্রিক এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাদের অংশগ্রহণ আছে, আন্দোলনে তাদের সক্রিয় ভূমিকা আছে। গত ১৫ বছরে গত ৩টি নির্বাচন তারা জবরদস্তিভাবে করতে যেয়েই কিন্তু আওয়ামী লীগ এই পরিণতি ডেকে এনেছে। সেক্ষেত্রে ভবিষ্যতে কি হবে? এবং এটি যে দেখেছেন যে তাদের রিকনসিলিয়েশনের সাথে এটিও খুব মেলানোর ব্যাপার। সেটি হচ্ছে যে সবাই কিন্তু এখন আওয়ামী লীগের ভোটারদের উপর নির্ভর করতেছে। কারণ
বাংলাদেশের দলীয় সমর্থকদের ভোটে কেউ জিততে পারে না। হ্যাঁ, মানে এই প্রসঙ্গে আসলে যে আওয়ামী লীগের তো একটা বড় সমর্থক মানে যারা পালিয়ে যেতে পারেননি, যারা দেশেই আছেন, বিশেষত সমর্থক গোষ্ঠী, এবং সেটা নিয়ে কিন্তু জরিপও, নানা ধরনের জরিপ প্রকাশ হচ্ছে। গতকালও একটা জরিপ প্রকাশ হয়েছে যে এখন দেখা যাচ্ছে যে সংবাদ মাধ্যমের খবরে যে আওয়ামী লীগের সমর্থকদের ভোট কে কত পাবেন বা কে কত জায়গায় নিয়ে আসতে পারবেন নিজের পক্ষে, তার উপরে অনেকটা জয় পরাজয় নির্ভর করবে। এইটাকে কিভাবে ব্যাখ্যা? না, এটি তো নির্ভর করবে এ কারণেই যে আওয়ামী লীগের যে সমর্থক গোষ্ঠীটা অনেক বড়। এটা যদি ছোট হতো, যেমন জামাতে ইসলামের জোটের সঙ্গে ছিল ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের একটা ভোট ব্যাংক আছে সারা দেশে, সেটা যতই ছোট হোক, কিন্তু জামাতে ইসলামী ওই ঝুঁকিটা কিন্তু নিয়েছে। তারা জোট থেকে যাওয়ার পরও তারা মনে করে তাদের যে প্রতিদ্বন্দ্বী জোট বিএনপির সাথে তারা লড়াইটা করতে পারবে। এখন এই যে লড়াই করবে, তাহলে বিএনপিরও একটা সমর্থক গোষ্ঠী আছে, জামাত ইসলামের একটা সমর্থক গোষ্ঠী আছে। এখন এর বাইরের যে গোষ্ঠীটা, বাইরের যে বিরাট ভোটার সংখ্যক ভোটার, তাদের সমর্থন কে পাবে? আপনি দেখেছেন যে এখন আওয়ামী লীগ জয় বাংলা বলতো, জয় বঙ্গবন্ধু বলতো। মাদারীপুরে আমরা দেখলাম যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে একজন বিএনপির প্রার্থী তিনি ভোটারদের কাছে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্য আরও দু একটি জায়গায় এরকম ঘটেছে। এবং নির্বাচন যত কাছে আসবে তখন এই প্রতিযোগিতাটাও বাড়বে। অর্থাৎ আওয়ামী লীগ এই নির্বাচনে না থেকেও কিন্তু আওয়ামী লীগ আছে। তো আবার একটু মানে ফিরে যায় অন্তর্বর্তী সরকারের বিষয়ে। শেষ প্রশ্ন আমার এটা, যে অন্তর্বর্তী সরকারে যেরকম উপদেষ্টাদের মধ্যে একটা ক্ষমতা থেকে সরে যাওয়ার বা এর প্রস্তুতির একটা যেরকম ধুম পড়ে গেছে, কি আবার একই দিকে পাশাপাশি দেখছি যে বিভিন্ন দেশ বিভিন্ন বিষয়ে চুক্তি করার বিষয়েও এই সরকারের মধ্যে একটা তাড়াহুড়ো কাজ করছে। তো শেষ সময়ে যাওয়া মানে এটাকে অনেক সময় বলা হচ্ছে যে রুটিন ওয়ার্ক, যে সরকারের রুটিন ওয়ার্ক হিসাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু এটা অনেকের কাছেই দৃষ্টিকটু লাগছে যে আর মাত্র কয়দিন বাকি, অস্বাভাবিক মনে হয়েছে। সেটার কারণ হচ্ছে এই সরকারের কাজের আওতা কী ছিল। সরকার প্রথমে যেভাবে এটি করেছে যে বিচার, সংস্কার এবং নির্বাচন, এর মধ্যেই সীমিত থাকা উচিত ছিল। আর বাকিটা হবে রুটিন কাজ বা ধারাবাহিকতা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, তিনি বলেছেন যে এটা ধারাবাহিকতা। অর্থাৎ বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্যিক সমঝোতা হয়েছে, সেটি আগস্টে ব্যাপারে দুই পক্ষ একমত হয়েছে, কিন্তু চুক্তিটা হয়নি। এখন চুক্তি না করলে কিন্তু সেটা বাংলাদেশের জন্য চুক্তি বরখেলাপের দায় নিতে হবে। সুতরাং তাকে কিন্তু এই সরকারকে চুক্তি করেই যেতে হবে। আরেকটা পারে যারাই ক্ষমতায় আসবে তারা চুক্তিটা করবে, এই ভরসা রাখা। আর সেটি হয়তো অন্তর্বর্তী সরকার রাখতে চাচ্ছে না। এর বাইরেও দেখুন, চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া, সেখানে ৩-৪ দিন ধরে আজকে বন্দর অচল। অর্থাৎ বাংলাদেশের প্রধান যে সমুদ্র বন্দর, যেখান থেকে ৯০% পণ্য পরিবহন করা হয় সমুদ্রপথে, সেই বন্দর যদি ৪ দিন অচল থাকে, তাহলে রাষ্ট্রের যে ক্ষতি, ব্যবসার যে ক্ষতি, ব্যবসায়ীরা তো হাহাকার করছেন। এবং ব্যবসায়ীদের আরও একটি অভিযোগ যে ব্যবসায়ীরা গত 18 মাসে চেষ্টা করেও প্রধান উপদেষ্টার দেখা পায়নি। যে তাদের তো যৌক্তিক অনেক দাবি থাকতে পারে বা অযৌক্তিক দাবিও থাকলো, প্রধান উপদেষ্টা কেন শুনবেন না? প্রধান উপদেষ্টা দেখি তো আমরা বিদেশের একজন একজন নাগরিক সমাজের প্রতিনিধি অথবা সাধারণ ব্যবসায়ী আসলেও তাদের সাথে কথা বলেন। এবং একজন ব্যবসায়ী অভিযোগ করেছেন যে চীনের ব্যবসায়ী গ্রুপ তারা $1.5 বিলিয়ন বিনিয়োগ করবে, এই ওয়াদা দেওয়ার পরে এখানে একটা বিরাট সম্মেলন হলো, প্রধান উপদেষ্টা সেটা উদ্বোধন করলেন, কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের ব্যাপারে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। সুতরাং এই ব্যবসায়ীদের এই অভিযোগ। দ্বিতীয় হচ্ছে বন্দর, এই সরকারের যাওয়ার মুহূর্তে, বিদায়ের মুহূর্তে যদি বন্দর অচল থাকে, অর্থাৎ 12 তারিখ পর্যন্ত যদি বন্দর অচল থাকে, তাহলে কি ভয়াবহ পরিস্থিতি হবে। এবং তখন তো নির্বাচনও একটা ঝুঁকিতে পড়তে পারে। এটি নিশ্চয়ই সরকার বা দেশের কোনো মানুষই চায় না। তো এটি কিভাবে সমাধান করতে হবে, ওখানে যারা শ্রমিক আছে,
ওখানে যারা কর্মকর্তা আছে তাদের বাদ দিয়ে তো আর বন্দর চালানো যাবে না। না, সেটা সুতরাং সম্ভব না। তাদেরকে আস্থায় আনতে হবে, তাদেরকে বোঝাতে হবে। এখন যদি সিদ্ধান্ত নেয় যে এখানে যেহেতু এখানে চুরি হয়, সুতরাং চুরি বন্ধ করতে বিদেশি কোম্পানি আনতে হবে, তাহলে তো সরকারও অনেকে চুরি করে। তখন তো বলো তাহলে কি আমরা বিদেশ থেকে বিদেশ একটা থেকে সরকার লোক নিয়ে নিয়ে আসবো? আসবো এখানে। এটা কিন্তু জনপরিসরে এই আলোচনা হচ্ছে যে আমাদের কোনো সরকার, এই সরকার তো বলছিল দুর্নীতি উচ্ছেদ করবে, কিন্তু দুর্নীতিকে উচ্ছেদ করতে পেরেছে? পারেনি। আর সেটা টিআইবি রিপোর্ট বলেন বা অন্য অন্য ক্ষেত্রে এটি। আর যে একটি কথা, যদি আমরা এইটা যদি শেষ প্রশ্ন হয়, তাহলে ইশতেহার নিয়ে আরেকটু কথা বলতে চাই। এই যে ইশতেহার, এনসিপি তাও একটি ইশতেহার দিয়েছে, তাদের ধন্যবাদ জানাই। কিন্তু জামাত ইসলামী, বিএনপি তারা রাজনৈতিক বাহাজে যত লিপ্ত, যত সময় ক্ষেপণ করেছে, ইশতেহারটা প্রণয়ন করতে পারলো না। হ্যাঁ, দুইটি তারা কি বলে, তারা এক ধরনের বিএনপি তো বহুদিন থেকে 31 দফা বলে 31 দফা হচ্ছে রাষ্ট্র কাঠামোর বিষয়। আগামী নির্বাচনে অর্থাৎ 5 বছরের জন্য সরকার কি করবে সেটি হচ্ছে। 2001 সালে কিন্তু বিএনপির একটা তার একটা ভিত্তি তো তৈরি ছিল। চমক ছিল, তারা 100 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল এবং সেটি মানুষ কিন্তু খুব মানে আগ্রহ দেখিয়েছিল এই 100 দিনের কর্মসূচি। বাংলাদেশে একটা সরকার এসে 100 দিনের মধ্যে কি করবে এরকম একটা অঙ্গীকার, এটা মানুষ বেশ চমকে গিয়েছিল। কিন্তু ওই সরকার যদিও সেটি পূরণ করতে পারেনি, এই সরকারে এই পরিস্থিতিতে তো মানুষ চায় যে অর্থনীতিতে অচলাবস্থা আছে, স্থবিরতা আছে, আপনার চাকরি নেই, কলকারখানা বন্ধ হয়েছে, মানে এক ধরনের অর্থনীতির একমাত্র প্রবাসী আয় ছাড়া সব ক্ষেত্রে নেতিবাচক। রিজার্ভ যে বেড়েছে বা রিজার্ভ স্থিতিশীল আছে, সেটা কিন্তু একটা কারণে যে হচ্ছে আমাদের আমদানি কম হচ্ছে। তা আমদানি কমিয়ে কোনো দেশের অর্থনীতি কিন্তু চলতে পারে না। আমদানি বাড়াতে হবে, রপ্তানি বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। এই কাজগুলো অন্তর্বর্তী সরকার করে না যাওয়ায় পরে যে সরকার আসবে, যারাই যে নির্বাচিত আসবে, তাদের জন্য কিন্তু বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ তারা কীভাবে মোকাবেলা করবে সেটি সময় বলে দেবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখা হবে কথায় কথায় অনুষ্ঠানে পরের পর্বে।